দর্শক স্বাগত। আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, অর্থাৎ তার ফাঁসির সাজা হয়েছে। ফাঁসির সাজা হয়েছে তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। এবং এই মামলার যিনি রাজসাক্ষী ছিলেন পুলিশের সাবেক কর্মকর্তা, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তিনি যেই অপরাধ করেছেন সেই অপরাধের তার সর্বোচ্চ সাজায় প্রাপ্ত ছিল, কিন্তু তিনি যেহেতু সরকারকে সহযোগিতা করেছেন, বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন, ফলে তাকে কম সাজা দেওয়া হলো। আজকে সারাদিন ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়ার খবর সংগ্রহ করেছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা প্রথমে তার কাছ থেকে জানব আসলে আদালত কী রায় দিল। এই রায়ের প্রতিক্রিয়ায় যারা আদালতে উপস্থিত ছিলেন, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা কি বললেন এই প্রতিক্রিয়ায়, আদালতে পর্যবেক্ষণ কি, শেখ হাসিনা সম্পর্কে যে অভিযোগগুলো আনা হয়েছে তার বিষয়ে ট্রাইব্যুনাল কি বলেছে, আমরা জানবো এটি সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মাইনুল, প্রথমে যদি আমি জিজ্ঞেস করি যে আসলে যেই রায় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, আমরা জানি যে 5টি থেকে 6টি অভিযোগ ছিল, কোন কোন অভিযোগে তার কি সাজা হলো? আসলে শেখ হাসিনার বিরুদ্ধে মোট প্রথমে প্রসিকিউশন যখন অভিযোগ দায়ের করেছিল তখন 5টি অভিযোগ দায়ের করেছিল। তবে পরবর্তীতে আজ যখন রায় হলো তখন সেই 5টি অভিযোগকে মোট 2টি অভিযোগে কনভার্ট করে এই রায় দেওয়া হয়েছে। এবং যেই 2টি অভিযোগকে কনভার্ট করা হয়েছে তার মধ্যে যে কমন রেসপন্সিবিলিটি এবং যে অর্ডার বা এই জাতীয় যে অভিযোগগুলো ছিল, পাশাপাশি আবু সাইদ হত্যা, এই অভিযোগে তাকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। এবং অপর আরেকটি যে অভিযোগ যে আশুলিয়ায় লাশ পোড়ানো, চানখারপুলে 6 জনকে হত্যা, মোট 12 জনকে হত্যা, এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল দুজনকেই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আসাদুজ্জামান খান কামালকে 2টি মামলা একত্রেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি নিয়ে ট্রাইব্যুনাল কিন্তু তার অবজারভেশন দিয়েছেন। তিনি বলেছেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেই বক্তব্য দিয়েছেন বা জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে ফুল এবং ট্রু ডিসক্লোজার যাকে বলে বা সত্য উন্মোচন হয়েছে, পরিপূর্ণ সত্য, সেই সত্য উন্মোচন হয়েছে। এই কারণেই কিন্তু তার যেই সাজা তা কিন্তু কমে এসেছে। তার এখানে ট্রাইব্যুনাল একটি জিনিস উল্লেখ করেন, তিনি যে অপরাধ করেছেন তা সর্বোচ্চ সাজার উপযোগী একটি অপরাধ। তবে যেহেতু তিনি সরকারকে সহায়তা করেছেন এবং সত্য উন্মোচনে সাহায্য করেছেন, এ কারণে কিন্তু তার যে সাজা তা কিন্তু কমে 5 বছরে এসে দাঁড়িয়েছে। আদালতের এই রায় নিয়ে অনেকগুলো পর্যবেক্ষণ আছে, যেমনটি যে শেখ হাসিনা তিনি এই মামলায় কেন সর্বোচ্চ সাজা পাবেন এবং তিনি যে সত্যিকারের অভিযুক্ত। এবং শুধু তাই নয়, আদালতে আমরা যখন রায় হয়েছে তখন আমরা দেখেছি যে তার শাসন আমলের নানা বিষয় নিয়েও আলাদা কথা বলেছেন। আসলে আদালতের মৌলিক বা মূল পর্যবেক্ষণগুলো কী ছিল? আদালতের মূল পর্যবেক্ষণ যদি বলি তাহলে যে শেখ হাসিনা যে উস্কানির যে অভিযোগটি ছিল, সেখানে একটি তার যে বিটিভিতে যে ভাষণ দিয়েছিলেন বা বিটিভিতে একটি যে তার বক্তব্য প্রচারিত হয়েছিল যে রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা, তারপর যে ছাত্রলীগের যে সম্পৃক্ততা, যুবলীগের সম্পৃক্ততা, এই সকল বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে যে তাদেরকে কমান্ড করেছিলেন তিনি আন্দোলন দমনে, আইনশৃঙ্খলা বাহিনীকে কমান্ড করেছিলেন তিনি আন্দোলন দমনে। এই সকল বিষয় কিন্তু রয়েছে কমন রেসপন্সিবিলিটিতে। আর পাশাপাশি তিনি অর্ডার দিয়েছিলেন লেথাল ওয়েপন ব্যবহারে। এখানে কিন্তু বলে রাখা ভালো যে বেশ কয়েকটি ফোন কলের কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি এবং ট্রাইব্যুনালে কিন্তু এ সকল ফোন কল কিন্তু উপস্থাপন করা হয়েছিল। সেই সকল ফোন কলের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু ট্রাইব্যুনাল সত্য ধরেছেন, কারণ সেখানে সিআইডি কর্তৃক যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ফরেনসিক টেস্ট, তাতে প্রমাণিত হয়েছে যে এই টেস্টগুলো বা এই ফোন কলগুলো কিন্তু সঠিক ছিল। পাশাপাশি ইন্টারন্যাশনাল মিডিয়ার উদ্ধৃত করা হয়েছে, সেখানে তারাও পরীক্ষা নিরীক্ষা করে এই যে ফোন কলগুলো ছিল তাকে সত্য বলেছেন। এই সকল বিষয়ে কিন্তু আজকের রায়ে কিন্তু উঠে এসেছে। তো এই সব কিছু মিলে তাকে যে কমন রেসপন্সিবিলিটির যে জায়গাটি, সেখানে তাকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি যে তিনি যে বারবার এত হত্যাকাণ্ড হলো, গণহত্যা হলো, আর তারপরও তিনি এই হত্যাকাণ্ড বন্ধে কোনো উদ্যোগ নেননি, সে বিষয়টি কিন্তু উঠে এসেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বেশ কয়েকটি গণমাধ্যমে, বিশেষ করে বিদেশি গণমাধ্যমে তার কয়েকটি বক্তব্য প্রচারিত হয়েছে। সেখানে সরকার প্রধান হিসেবে তিনি দায় স্বীকার করে এরকম একটি বক্তব্য কিন্তু এসেছে। সেই কথাটিও কিন্তু ট্রাইব্যুনাল তুলে ধরেছিলেন আজকে। এবং সব কিছু মিলে হত্যাকাণ্ডের যত ঘটনা আছে সব মিলে কিন্তু আজকের এই রায়। আজকে ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে অনেকেই উপস্থিত ছিলেন, যারা জুলাই যোদ্ধা, যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা, রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন এবং আইনজীবীরা তো ছিলেনই।
যারা শহীদ পরিবারের যে সদস্যরা, যারা এই মামলার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, যারা অধীর আগ্রহী ছিলেন, তাদের প্রতিক্রিয়া কী ছিল প্রাথমিকভাবে? তারা কিন্তু সকাল থেকে এসেছে ট্রাইব্যুনালে, কারণ আজকে এই দিনটির জন্য কিন্তু তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। বলা যায় যে প্রায় 1.5 বছর পর আজকে রায় হলো, এবং তারা এই দীর্ঘ সময় অপেক্ষার পর আজকে যখন রায় হলো, তারা কিন্তু এসেছেন ট্রাইব্যুনালে, অবজারভেশন করেছেন, তারা দেখেছেন যে রায়ে কী কী বিষয় উঠে এসেছে, এবং তারা রায়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদি এক কথায় বলি, তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন এখন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এর রায় কার্যকরের। রায় কার্যকরের প্রশ্নে যখন এলো তখন বলা যে আমরা বলে রাখা ভালো যে এই রায়টি আপিল বিভাগে শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সে আইনে এটির সর্বশেষ আপিল বিভাগ এই রায় কতটুকু বহাল রাখেন তার উপর নির্ভর করছে রায় কার্যকর করা বা ফাঁসি বা কমে যাওয়া। এই ক্ষেত্রে একটি কথা আছে যে চিফ প্রসিকিউটরকে আমরা যখন এই প্রশ্ন করেছি, তিনি বলেছেন যে যদি আপিল বিভাগে যে পলাতক আসামিরা রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তারা যদি আপিল বিভাগে আপিল করতে যেতে চান বা আপিল করতে হয়, তাহলে তাদেরকে সশরীরে উপস্থিত হয়ে আপিল করতে হবে, এবং তা 30 দিনের মধ্যে। এই 30 দিনের মধ্যে যদি আপিল না করেন, তাহলে কিন্তু তারা আর আপিল করতে পারবেন না, এই রায়ে কিন্তু বহাল থাকবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, তারা দুজনেই ভারতে আছেন এবং ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাদেরকে ফেরত আনার কথা বলা হয়েছে। সে ব্যাপারে কি প্রসিকিউশন কিছু বলেছে? প্রসিকিউশনকে আমরা যখন এই প্রশ্ন করেছি, তারা বলেছেন যে ট্রাইব্যুনাল কিন্তু রায় দিয়েছে, এখন এই পলাতক যে আসামিরা তাদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকরার দায় কিন্তু রাষ্ট্রের। তারা মূলত এটি বুঝিয়েছেন, কারণ ট্রাইব্যুনাল তার রায়ে কিন্তু তাদেরকে যেহেতু অভিযুক্ত করা হয়েছে, এখন রাষ্ট্র তার সাথে ভারতের বা সেই দেশের কেমন সম্পর্ক, বন্দি বিনিময়ের যে সকল চুক্তি, সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নেবে। আপনি তো দীর্ঘদিন আইন বিষয়ক রিপোর্টিং করেছেন, এই যে বন্দি বিনিময় চুক্তিতে আসলে কি আছে, আইনে কি বলে এই বিষয়ে? বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি সেটি হয়েছিল 2013 সালে, এবং 13 সালে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে এবং ভারতের আদালতে বিচার্য যে সমস্ত মামলা এবং যে সমস্ত মামলায় কমপক্ষে 1 বছরের সাজা হবে, সেই ধরনের মামলায় যদি কেউ আটক থাকে, তাহলে দুই দেশের মানুষ তাদেরকে বিনিময় করতে পারবেন। এবং এর আওতায় যদি দণ্ডপ্রাপ্তও হন, যে এখান থেকে দণ্ডপ্রাপ্ত কেউ পালিয়ে গিয়েছেন, ওইখানে অবস্থান করছেন, তারাও তাদেরকেও স্বদেশ দুই পক্ষ যারা চুক্তি করেছে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত, তারা ফেরত পাঠাতে পারবে। এবং আমরা দেখেছি যে এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে যেমন বন্দি ভারতে পাঠানো হয়েছে, বিশেষ করে উলফাদ নেতাদেরকে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে, যেটা ভারতে দীর্ঘদিন ধরে ভারত তাদেরকে ফেরত চাচ্ছিল। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত তিনি এসেছেন। নারায়ণগঞ্জের যে আলোচিত 7 খুনের মামলার যে প্রধান অভিযুক্ত ছিলেন নূর হোসেন কমিশনার, তাকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে, এবং এরকম অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এবং 2016 সালে এই আইনটির একটি খুব বড় সংশোধনী হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে দুই দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এরকম থাকলেই বন্দি প্রত্যার্পণ করা যাবে, অর্থাৎ আইনটিকে আরও সহজ করা হয়েছে। এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল তাকে ফেরত পাঠানোর জন্য, এবং ভারত সরকার বলেছিল তারা এটি দেখে তারপর সিদ্ধান্ত নেবে, এবং সেই কথাবার্তা কিন্তু চলছিল। এবং আজকেও এই রায়ের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফেরত চায়, এবং শেখ হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় অন্তত এই রায়ের পরে, তাহলে সেটা খুব অবন্ধুসুলভ আচরণ হবে। এবং আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পাশাপাশি একটি বিবৃতি দিয়েছে, কিন্তু সেই বিবৃতিটির ভাষা আসলে স্পষ্ট নয় যে তারা আসলে কি বলেছে। কিন্তু এই আইনের যদি আমরা দেখি যে এই আইনে আরও বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলোর আসলে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে বলে দুই দেশেরই যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা বলছেন। সেক্ষেত্রে এই আইনে কিছু বিধান আছে, তার মধ্যে একটি বিধান হচ্ছে যদি মামলার প্রকৃতি রাজনৈতিক হয়, সেই ক্ষেত্রে দুই পক্ষ চাইলে তারা তাদের বন্দি বিনিময় করবে না। এখন শেখ হাসিনা একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ফলে ভারত যদি মনে করে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি রাজনৈতিক, সেক্ষেত্রে কিন্তু ভারত চাইলে তাকে ফেরত নাও দিতে পারে এই যুক্তিতে। এবং আরও একটি যুক্তি, এটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন বন্দি প্রত্যার্পণের ক্ষেত্রে
ব্যবহার করা হয় যে যেই বন্দীকে প্রত্যর্পণ করা হবে বা যাকে প্রত্যর্পণ করা হবে তার জীবন সংশয় আছে কিনা। আমি একটি কথা যদি বলি, নূর হোসেনেরও কিন্তু জীবন সংশয়ের একটি বিষয় ছিল, তারপরেও কিন্তু নূর হোসেনকে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার যে বিচার হয়েছে এখানে কিন্তু রাজনৈতিক কারণের চেয়ে বেশি আমরা দেখেছি যে যে হত্যাকাণ্ড ঘটেছে এই দিকে বেশি ফোকাস করা হয়েছে। আমরা 2016 সালের বা বাংলাদেশ ভারতের যে বন্দী প্রত্যর্পণ চুক্তি, সেই বন্দী প্রত্যর্পণ চুক্তির একটি বিধান আছে, সেখানে বলা হয়েছে হত্যা, গুম বা এই জাতীয় যে ধরনের অপরাধ, সেই ক্ষেত্রে অপরাধে জড়িত থাকলে তাকে অবশ্যই প্রত্যর্পণ করতে হবে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগগুলিই আছে। কিন্তু প্রাণ সংশয়ের ব্যাপারটির ক্ষেত্রে আমরা কিন্তু অন্য এর আগে যে নজিরটি দেখেছি, আমি যে বঙ্গবন্ধু হত্যা মামলার কথা বললাম, সেই হত্যা মামলার দুইজন আসামি নূর চৌধুরী কিংবা আশরাফুজ্জামান, একজন আমেরিকাতে এবং একজন কানাডাতে আছেন, এবং তাদের যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে, আমরা তাদের বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগের কারণে কিন্তু তাদের মৃত্যুদণ্ড হওয়ার কারণে তাদেরকে আমরা এখনও ফেরত আনতে পারিনি, এরকম একটি বিষয় আছে। এবং সেই ক্ষেত্রে এগুলো ভারতের যদি সদিচ্ছার অভাব থাকে, সেই ক্ষেত্রে ভারত এই যুক্তিগুলোকে সামনে আনতে পারে। কিন্তু আপনি জানেন যে এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেন 30 দিনের মধ্যে এই সরকার এই ব্যবস্থা নেয়, কিংবা এই মুহূর্তে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ভারতের, সেই নিরাপত্তা উপদেষ্টার যেন তিনি ফেরার পথে সাথেই শেখ হাসিনা সহ অন্যান্যদের অপরাধীদের নিয়ে আসেন, এই দাবিও এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। এবং অন্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বলছে যে ভারত সেই বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা বা বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছায় সাড়া দেবে। কিন্তু এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কর বিষয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে কতটা কীভাবে সেটি সফল কূটনৈতিক মাধ্যমে করতে পারেন সেই বিষয় কিন্তু চুক্তি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের যেই বন্দী প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়, এমনটি দুই দেশের আইনজীবীদের এরই বক্তব্য। এরই মধ্যে আমরা দেখেছি যে দুই দেশের গণমাধ্যমই অন্যান্য গণমাধ্যম এই নিয়ে কথা বলেছে এবং তারা তাদের দেশের আইনবিদরা কথা বলেছেন। এখন এটি নির্ভর করছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সফলতার উপরে এবং ভারতের সদিচ্ছার উপরে। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে রায় কার্যকর এখন পুরোপুরি ডিপেন্ড করে বা নির্ভর করে ভারত আসলে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে আদৌ ফেরত পাঠাবে কি না তার উপরে? হ্যাঁ, এখন পর্যন্ত এই রায় কার্যকর করতে হলে অবশ্যই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে আসতে হবে এবং বাংলাদেশে আপিল বিভাগে এর নিষ্পত্তি হতে হবে, এবং তার আগ পর্যন্ত এই রায় কার্যকর করবার আসলে অন্তত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। এবং সেই কারণেই তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা এবং তাদের দিক থেকেও মানে আপিল যদি তারা আপিল করার সুযোগ পান, আইনে 30 দিনের কথা থাকলেও আমরা যে অন্যান্য মামলায় দেখেছি যে সমস্ত পলাতক আসামিরা আত্মসমর্পণ করেন, তারা একটি আদালতের কাছে ক্ষমা চেয়ে তারা আপিল করবার অনুমতি চান এবং আদালত সচরাচর ন্যায় বিচারের স্বার্থে সেটিকে অনুমোদনও করেন। ফলে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে এসে তারপর তারা আপিল করবে, আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিল যদি রায় বহাল থাকে এবং তারপরে আপনি জানেন যে এরপরে সেটি রায় পুনর্বিবেচনার আদেশ করবার সুযোগ আছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবার সুযোগ আছে। ফলে আরও অনেকগুলো আইনি প্রক্রিয়া আমাদেরকে এর মধ্যে হয়তো সম্পন্ন করতে হবে, কিন্তু সবার আগে যেটি প্রয়োজন তা হচ্ছে তাদেরকে বাংলাদেশে ফেরত আসা এবং এসে আদালতে আত্মসমর্পণ করে আপিল করা।